প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে দেখো ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে সেই সিলেবাস ভিত্তিক আজকে আলোচনা করব। আজকে তোমাদের যে সাহিত্য মেলা যে বইটা আছে, দেখো এই বইটা নিয়ে এসেছি। সাহিত্য মেলা দ্বিতীয় সাবমেটিভ যেখান থেকে শুরু হবে, কার দৌড় কদ্দূর। এই যে কার দৌড় কদ্দূর শিবতোষ মুখোপাধ্যায়, এই শিবতোষ মুখোপাধ্যায়ের সম্বন্ধে কয়েকটা দু চার কথা না বললেই নয়। তিনি ছিলেন একজন বাঙালি বিজ্ঞানী, জীবন বিজ্ঞানী। 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায় এবং পিতামহ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এবার পরিচয়টা নিশ্চয়ই বুঝতে পারছো। স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার একজন বিপ্লবী বা মহান ব্যক্তি। স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার একজন বিখ্যাত মনীষী এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে কিন্তু যুক্ত ছিলেন এবং তিনিও কিন্তু বিচার বিভাগীয় সঙ্গে যুক্ত ছিলেন। তো তোমরা বড় হলে তোমরা এইসব মনীষীদের সম্পর্কে পড়বে অবশ্যই। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নাতি শিবতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে এমএসসি পাস করেন এবং পিএইচডি সম্পূর্ণ করেন কোথা থেকে না, এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে। মাত্র 27 বছর বয়সে প্রেসিডেন্সি কলেজে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক রূপে তার কর্মজীবন শুরু হয় এবং 1960 খ্রিস্টাব্দে তিনি আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তাহলে কত বড় মাপের একজন মানুষ তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপরও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে অধ্যাপক হিসাবে তিনি নিযুক্ত ছিলেন এবং কাজ করেছেন। এখানে সাধারণত যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের জীবজগতের, অর্থাৎ আমাদের যে প্রাণী জগৎ, অর্থাৎ আমাদের চারপাশে স্থলে জলে যে সমস্ত প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে সেই সব প্রাণীদের সম্পর্ক নিয়েই একটা আলোচনা বলা চলে। গল্পের প্রথমেই ইঁদুরকে দিয়ে কিন্তু শুরু হয়েছে। লেখক দৌড় শব্দটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। গাছেরা দৌড়ায় না, এক জায়গায় স্থির থেকেই গাছ নিজের খাদ্য তৈরি করতে পারে, কিন্তু প্রাণীদের সেই উপায় নেই। তাদের এক জায়গায় চুপচাপ বসে থাকলে কিন্তু চলবে না, খাদ্যের খোঁজে নানা দিকে তাদেরকে ঘুরে বেড়াতে হয়, সে তো আমরা সবাই জানি। একখানি সেল বা কোষ ছাড়া যার আর কিছুই নেই, মানে এককোষী জীব যেটাকে বলা হয়, সেই অনুবীক্ষণিক জীব মানে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যেই জীবটাকে দেখতে হয় সেটা হলো অ্যামিবাও। সেও কিন্তু চলে বেড়ায়, যেহেতু প্রাণী সেও কিন্তু হেঁটে বেড়ায় বলা চলে। এককোষী জীব প্যারামোসিয়াম সিলিয়ার সাহায্যে জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো এগোতে বা পিছোতে পারে। অর্থাৎ সিলিয়া এক ধরনের জলজ প্রাণী সমুদ্রে, তার ওই সরু সুতোর মতো অনেক সিলিয়া যেগুলো দাঁড়ের মতো কাজ করে সেইগুলো বেয়ে বেয়ে কিন্তু অনেক দূর যেতে পারে। উচ্চতর প্রাণীদের মধ্যে, অর্থাৎ যারা বেশ বড় সড়ো প্রাণী তাদের মধ্যে এই যে গমনাগমনের ব্যাপারটি একটু উন্নত। ডানা নাড়িয়ে পতঙ্গ দ্রুত উড়ে চলে। এফিড পতঙ্গ এক নাগাড়ে 8 মাইল পর্যন্ত উড়ে যেতে পারে। চিতাবাঘ ঘন্টায় 7 মাইল পর্যন্ত দৌড়াতে পারে। তার দেহের ওজন 130 পাউন্ড। ওই একই ওজনের নেকড়ে প্রতি ঘন্টায় 36 মাইল দৌড়ায়। তাহলে বুঝতে পারছো, একই ওজনের চিতাবাঘ এবং একই ওজনের নেকড়ে বাঘ দুজনের কিন্তু চলার গতি আবার আলাদা। আবার গোবি মরুভূমি গ্যাজলি হরিণ, সেটা 80 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় প্রায় 60 মাইল বেগে দৌড়ায়। 110 পাউন্ড ওজনের অ্যান্টিলোপ হরিণ দৌড়ায় ঘন্টায় 45 মাইল। পাখিরা বহুদূর অতিক্রম করতে পারে। মেরু প্রদেশের যে টার্স পাখি প্রতি বছর 11,000 মাইল উড়ে আসে এবং আবার ফিরে যায়, মানে পরিযায়ী পাখি যেগুলোকে বলা হয়। আবার হক জাতীয় কিছু পাখি ঘন্টায় 150 মাইল বেগে উড়ে যেতে পারে। কোনো কোনো পাখির গতিবেগ ঘন্টায় 200 মাইল পর্যন্ত হয়। আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় দক্ষ হয়ে উঠেছে 110 পাউন্ড ওজন নিয়েও। তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে, তারা হচ্ছে ওড়া ভুলে গেছে। আবার হাতির শরীরটা বিরাট, ওজন প্রায় 7,000 পাউন্ড, সেও
মন্থর চালে মানে ধীর গতিতে ঘন্টায় কিন্তু 25 মাইল পর্যন্ত বেগে ছুটতে পারে। তবে সবথেকে বেশি দৌড়াতে পারে মানুষের মন। সুদূর চীন থেকে পরিব্রাজক হিউয়েন সাং এসেছেন বহু পথ হেঁটে। শ্রীজ্ঞান দীপঙ্কর ভারত থেকে তিব্বতে গেছেন। ভাস্কো দা গামা তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে এসেছেন। কলম্বাস নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। আচার্য শঙ্কর পায়ে হেঁটে পরিক্রমা করেছেন সারা ভারতবর্ষ। মানুষ নিজে চলার পাশাপাশি নানান যানবাহনও চালাতেও উৎসুক হয়ে উঠেছে। থামা মানে জীবনের শেষ। এখানে কথাটা বোঝো, থামা মানে জীবনের শেষ। বিজ্ঞানী শিবতোষ মুখোপাধ্যায় এইভাবেই জীবজগতের গমনাগমনের নানান দিক বিচার বিবেচনা করে কার দৌড় কদ্দূর গল্পটি রচনা করেছেন। তো এই হলো তোমাদের সার অংশটা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো বা ভালোভাবে তোমরা যদি বইয়ের টেক্সট বই থেকে পড়ে নিয়ে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রায় 80% প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করতে পারবে। ওই জন্য আমি বারবারই একটা জিনিসের ওপর জোর দিই যে তোমরা অন্তত সার অংশটা ভালোভাবে তৈরি করে রাখো। হাতে কলমে যে প্রশ্নগুলো আছে সেইগুলো এখানে তোমাদের আলোচনা করে দেবো। সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। দেখো, মুখে মুখেই কিছু প্রশ্নের আমি উত্তর এখানে আলোচনা করে দিচ্ছি। যেমন দেখো, একের দাগেরটা এবং 2-এর দাগেরটা। আর অতি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্নগুলো আছে সেইগুলো আমি পিডিএফ আকারে তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে কি আছে দেখো, 1-এর 1 উপনিষদে উক্ত চড়ুইবেতি শব্দের অর্থ। এখানে 3টে অপশান আছে, যাত্রা থামাও, এগিয়ে যাও, দাঁড়িও না। এখানে কোন উত্তরটা হবে? এখানে হবে এগিয়ে যাও। এবার দেখো, পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম কে বলেন? তা প্রথম বলেন কোপারনিকাস। এখানে অপশান দেওয়া আছে কোপারনিকাস, গ্যালিলিও এবং সক্রেটিস। প্রথমে কিন্তু বলেছিল কোপারনিকাস। 3, ভাস্কো দা গামা ছিলেন মার্কিন, পর্তুগিজ, গ্রিক। কোন দেশের নাবিক ছিলেন? না পর্তুগিজ। ভাস্কো দা গামা পর্তুগিজ দেশের নাবিক ছিলেন। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো কি বলতো? মাধ্যাকর্ষণ, প্লবতা, সন্তরণ। কি হবে? এটা হবে মাধ্যাকর্ষণ। 1-5 আইনস্টাইন ছিলেন সপ্তদশ, অষ্টদশ, ঊনবিংশ শতাব্দীর মানুষ। আইনস্টাইন ছিলেন ঊনবিংশ শতাব্দীর মানুষ। 2-এর দেখো, 2-এর শূন্যস্থান পূরণ। এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়। 400। গমন শক্তিকে বিচার করতে হয় সব সময়ে ড্যাশ হিসাব করে। কিসের হিসাব করে? দৈহিক ওজনের পরিমাপ হিসাবে। দৈহিক ওজনের পরিমাণ হিসাবে কিন্তু হিসাব করতে হয়। গোবি মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে। কি নামক হরিণ আছে? না গ্যাজেলি হরিণ আছে। ড্যাশ টার্নস প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। মরুপ্রদেশের টার্নস বা টার্নস, মরুপ্রদেশের টার্নস প্রতি বছরে 11,000 মাইল উড়ে আসে। এটিপির পুরো কথাটি কি হলো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে তোমাদের বইতে দেয়া আছে, এই যে দেখো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ইংরাজিতে এটিপি বলা হয়। হয়েছে? এবারে দেখো, বাকি যে অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, এইগুলো তোমাদেরকে এইভাবে দিলে হবে না, তোমাদেরকে পিডিএফ আকারে তোমাদের সামনে নিয়ে আসছি। অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3-এর দাগের, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণী হলো অ্যামিবা ও প্যারামোসিয়াম। শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? শামুক মাংসল পায়ের সাহায্যে চলাফেরা করে, আর চলার গতিকে সহজ করার জন্য তার দেহ থেকে এক বিশেষ তরল নির্গত হয়। এই তরলের জন্যই শামুকের গতিপথে জলীয় চিহ্ন থাকে। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে। সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? তোমরা জানো, ভবঘুরে কথার অর্থ হলো যে নানা স্থানে ঘুরে বেড়ায়। তেমনি আমাদের শরীরে একটি সেল শরীরের নানা স্থানে ঘুরে বেড়ায়। দেহে প্রবেশ করা বিভিন্ন ধরনের যে রোগ জীবাণু আছে বা জীবাণুকে ঘুরে বেড়ায়, দেহে প্রবেশ করা জীবাণুকে ধ্বংস করার জন্য, তাই সেলটিকে ভবঘুরে বলা হয়।
নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। কয়েকটি খরগোশের জাতির নাম লেখো। কয়েকটি খরগোশের জাতির নাম হলো বেলজিয়ান হেয়ার, আমেরিকান চিনচিলা, সিলভার ফক্স, জ্যাক র্যাবিট ইত্যাদি। কোনো 3-5 কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে। তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো। আমার চেনা কয়েকটি পতঙ্গ হলো প্রজাপতি, ফড়িং, আরশোলা, মশা, মাছি ইত্যাদি। 3-6 কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, তার হিসাব আমরা রাখি না। কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো। কয়েকটি সামুদ্রিক জীবের নাম হলো তিমি, হাঙর, ডলফিন, জেলিফিশ, অক্টোপাস ইত্যাদি। রক্ষে এই যে, মানে এখান থেকে বই থেকে লাইনটা তুলে ধরা হয়েছে একটু করে। তোমাদেরকে বই অবশ্যই পড়তে হবে, কারণ বইয়ের কোন জায়গা থেকে কোন অংশটা তুলে ধরবে সেটা তোমাদের জানা নেই। সেই জন্য তোমাদেরকে বইটা অবশ্যই পড়তে হবে, এইটা সবসময় কিন্তু মাথায় রাখবে। তো লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন? লেখক জীবনে চলার গতিকে সৌভাগ্য বলে মনে করেছেন। পৃথিবীর কোনো প্রাণী তার সেই উৎপত্তি কাল থেকে তার চলা থামায়নি। তাই পৃথিবীতে জীবনের অস্তিত্ব বজায় আছে, কারণ চলমানতাই জীবন, আর থেমে যাওয়াটাই মৃত্যুর সমান। প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে? না, প্যারামোসিয়াম নামক এককোষী জীব প্রাণীর দেহে অসংখ্য চুলের মতো সরু সরু সিলিয়া থাকে, সেগুলোকে সিলিয়া বলা হয়। হাজার দাঁড়ের সাহায্যে নৌকা যেমন গতি পায়, তেমনই প্যারামোসিয়াম তার ওই অসংখ্য সিলিয়ার সাহায্যে এগোতে ও পিছোতে পারে। প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো। প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীব হলো অ্যামিবা এবং ইউগ্লিনা। তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার। কার চলাফেরার কথা এখানে বলা হয়েছে? তা মজার কিভাবে হলো? অ্যামিবার চলার ভঙ্গির কথা এখানে বলা হয়েছে। এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ক্ষণপদ, আর এই ক্ষণপদের সাহায্যেই সে প্রোটোপ্লাজমকে এগিয়ে দেয়। এইভাবেই তার কয়েক মিনিটে মাত্র কয়েক মিলিমিটার চলার মন্থর গতিকে লেখকের মজার বলে মনে হয়েছে। গমনে সক্ষম মাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। গমনে সক্ষম একটি গাছ হলো ক্ল্যামাইডোমোনাস, আর গমনে অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ। কয়েকটি হক জাতীয় প্রাণীর নাম লেখো। কয়েকটি হক জাতীয় প্রাণী হলো চিল, ঈগল, শিকারি বাজ, পেঁচা এইসব। আফ্রিকার কি জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে? আফ্রিকার ইন জাতীয় পাখি কোনো এক সময় উড়তে সক্ষম ছিল, কিন্তু তারা এখন আর উড়ে না, এখন হাঁটাতেই পারদর্শী হয়ে উঠেছে। ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে? ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় যে ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার মতো পায়ে খুর ছিল না, 5টি করে আঙুল ছিল, কিন্তু বিকাশের পথে আঙুলগুলি অবলুপ্ত হয়ে কেবল মাঝের আঙুলটি খুরে পরিণত হয়। পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো। নিশাচর প্রাণী হলো পাঠ্যাংশে রয়েছে যেমন শেয়াল। টিকা লেখো 4-এর। হিউয়েন সাং। এই হিউয়েন সাং একজন চীনা পর্যটক। তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হর্ষবর্ধনের রাজত্বকালে, ইতিহাসে তোমরা হর্ষবর্ধন পড়তে পারবে অবশ্যই, ভারতবর্ষে আসেন। ভারতে নালন্দা বৌদ্ধ বিহারে, অর্থাৎ নালন্দা যে মহাবিহার ছিল বিশ্ববিদ্যালয়, তিনি পড়াশোনা করেন সেখানে, এবং ভারত থেকে স্বদেশে ফিরে তিনি ভারত ভ্রমণ বিষয়ক একটি গ্রন্থ লেখেন। তার এই গ্রন্থ থেকে তৎকালীন ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে অনেক তথ্য জানা যায়। শ্রীজ্ঞান দীপঙ্কর। আদিনাথ চন্দ্রগর্ভ 980 খ্রিস্টাব্দে বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। মাত্র 19 বছর বয়সেই নানা শাস্ত্র পাঠ করে অদস্তপুরী মহাবিহার থেকে শ্রীজ্ঞান উপাধি কিন্তু লাভ করেন। পাল রাজা মহিপালের আমলে তিনি বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। পরে তিব্বতে গিয়ে বহু সংস্কৃত ও পালি ভাষায় লেখা বৌদ্ধ গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন। ভাস্কো দা গামা একজন পর্তুগিজ পর্যটক। ইনি সমুদ্রপথে সুদূর ইউরোপ থেকে ভারত তথা প্রাচ্য দেশের পথ আবিষ্কার করে
1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পৌঁছান। প্রাচী ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটানোর জন্য তার এই ভারতে আগমন এক ঐতিহাসিক ঘটনা। কেরল রাজ্যের কালাদি গ্রামে 788 খ্রিস্টাব্দে শঙ্করাচার্যের জন্ম হয়। তিনি অদ্বৈত বেদান্তের চর্চা করেন। মূল উপনিষদের ভাষ্য সহ বহু স্তোত্র তিনি রচনা করেছিলেন। পায়ে হেঁটে তিনি সমস্ত ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পরিভ্রমণ করেন এবং 4 প্রান্তে 4টি মঠ স্থাপন করেন। এবার দেখো 5-এর দাগের প্রশ্নগুলো। 5-এর দাগের কী প্রশ্ন আছে না, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। প্রাণী মাত্রেই খাবার সংগ্রহ করতে হয়। গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? দেখো, সবুজ ক্লোরোফিলযুক্ত গাছ সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজেদের জন্য খাদ্য তৈরি করে। মূলের সাহায্যে গাছ মাটির নিচ থেকে খনিজ লবণ মিশ্রিত জল সংগ্রহ করে, গাছের সবুজ পাতায় পাঠিয়ে দেয়। পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাই অক্সাইড, পাতার সবুজ ক্লোরোফিল ও সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাই গাছকে খাদ্য সংগ্রহ করার জন্য আর চলাফেরা করতে হয় না বা কোথাও ঘুরে বেড়াতে হয় না। প্রবন্ধের লেখক জানিয়েছে যে খাবার সংগ্রহের কারণেই প্রাণীরা এক জায়গায় থেকে অন্য জায়গায় না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে খাবার সংগ্রহের জন্য। তুমি কি এই মতটিকে সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। খাবার সংগ্রহের জন্যই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে নানা স্থানে পরিভ্রমণ করে। স্থাণু মানে এক জায়গায় স্থির না থেকে। তো শিবতোষ মুখোপাধ্যায় এই মতটিকে আমি সমর্থন করি, কিন্তু শুধুমাত্র খাদ্য সংগ্রহের জন্যই প্রাণীরা ভ্রমণ করে না তা কিন্তু নয়। আরও কয়েকটি কারণ, যেমন বাসস্থান খোঁজার জন্য, আত্মরক্ষার জন্য, বংশবিস্তারের জন্য, এক জায়গায় অভিযোজনের জন্য প্রাণীদের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করতে হয়। তবে যেহেতু প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই খাদ্যের সন্ধানও তার পরিভ্রমণ করার একটি কারণ। এই বিষয়ে আমি লেখকের সঙ্গে একমত। গমনাগমনের প্রকৃত মাধুর্যতা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। দেখো, উচ্চতর প্রাণী বলতে কোনগুলো? যেগুলো একদম ওই এককোষী জীব বা একদম পুরো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যেগুলো দেখা যায় সেই রকম নয়। উচ্চতর প্রাণী মানে একটুখানি উন্নত টাইপের প্রাণী। লেখক পাঠ্যাংশে নানা উচ্চতর প্রাণীর যেমন চিতা, নেকড়ে, গেজলি, হরিণ, কুকুর এদের গমন পদ্ধতির বর্ণনা করেছেন। এই সব প্রাণীদের দ্রুততার সঙ্গে তাদের গমন ভঙ্গিও বিচিত্র। 30 পাউন্ড ওজনের চিতা দৌড়ায় ঘন্টায় 70 মাইল, অথচ নেকড়ে চিতার সমান ওজন হওয়া সত্ত্বেও মাত্র 36 মাইল দৌড়াতে পারে। হিপো 1800 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 20 থেকে 30 মাইল দৌড়াতে পারে। আবার গ্যাজলি হরিণ 80 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 60 মাইল দৌড়াতে পারে। কেউ পায়ের সাহায্যে, কেউ ডানার ভর করে বা কেউ পাখনা ব্যবহার করে মাইলের পর মাইল ছুটে চলে, ওড়ে বা ভেসে বেড়ায়। এসব প্রাণীদের গমনের কৌশল, শারীরিক গঠন, গতিবেগ বৈচিত্র্যপূর্ণ। এ পথে আমি যে গেছি রবীন্দ্রসঙ্গীতের অনুষঙ্গটি পাঠ্যাংশে কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? দেখো, কাদ্দৌর কদ্দূর বিজ্ঞানমূলক প্রবন্ধে শিবতোষ মুখোপাধ্যায় বিভিন্ন প্রাণীর বিভিন্ন গমনের ব্যাপারে বলতে গিয়ে বাগান শামুকের প্রসঙ্গ এনেছেন। শামুক তাদের প্রসারিত মাংসল পা দিয়ে চলার সময় পথে রেখে যায় একটা জলীয় পদচিহ্ন, মানে জলের একটা দাগ। এমন পদচিহ্ন দেখে কি মনে হতে পারে তা কৌতুকের সুরে জানাতে গিয়ে তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ এনেছেন। এরকম মনে করলে ভুল হবে। কোন দুটি বিষয়ের ভুল সাপেক্ষ এমন মন্তব্য করা হয়েছে? হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া, অপরদিকে অত্যধিক ওজন নিয়ে একটি হিপোর কাদা ভেঙে থপথপ করে যাওয়া, এই দুয়ের গমন প্রসঙ্গে আলোচনা মন্তব্যটি করা হয়েছে। আসলে গমন শক্তির বিচার করতে হয় সর্বদা দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে।
উচ্চতর জীবেদের পেশি কাজ করার ক্ষেত্রে কিভাবে শক্তি উৎপাদিত হয়? উচ্চতর জীবকুল পেশি সঞ্চালনে তার গমনাঙ্গ নাড়াতে পারে, আর এই পেশি যখন কাজ করে তখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার শক্তি উৎপন্ন হয়। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন? ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় যে ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার মতো পায়ে খুর ছিল না, 5টি করে আঙুল ছিল, কিন্তু বিকাশের পথে আঙুলগুলি অবলুপ্ত হয়ে কেবল মাঝের আঙুলটি খুরে পরিণত হয়েছে। লেখক উদ্ধৃত অংশে এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। মনের দৌড়ে চ্যাম্পিয়ন এমন কয়েকজন মানুষ হলেন স্টিফেন হকিং, যিনি সম্পূর্ণ অথর্ব হওয়া সত্ত্বেও একজন বিশিষ্ট বিজ্ঞানী; হেলেন কেলার, যিনি অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও সমাজসেবামূলক কাজে বিশ্বখ্যাতা; গ্রিক কবি হোমার, অন্ধ কবি হোমার ছিলেন, অন্ধ হওয়া সত্ত্বেও তিনি তার রচিত যে সমস্ত গল্প, মহাকাব্য ইলিয়াড ও ওডিসি তাকে এনে দিয়েছিল বিশ্বখ্যাতি। এইভাবেই বিথোফেন, ভ্যান গগ, সুধাচন্দ্রন। মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, নিজের চলা ছাড়া বর্তমানে মানুষ কি কি জিনিস চালাতে সক্ষম। মানুষ শুধু নিজে চলে না, সে চালকও। সে জলে চালায় ডুবোজাহাজ, জাহাজ, ট্রলার, স্টিমার, আরও নানা জলযান। স্থলপথে চলে বাস, লরি, গাড়ি। সেই সঙ্গে রেলপথে রেলগাড়ি ছুটিয়ে মানুষ নিমেষে দূর দূরান্তে পৌঁছেছে। মানুষ আকাশও জয় করেছে। চলছে প্লেন, জেট প্লেন। মহাকাশেও মানুষের পদচিহ্ন অঙ্কিত হয়েছে। রকেটে করে সে ভিন গ্রহে পাড়ি দিচ্ছে। এইসব। এ যাত্রা তোমার থামাও। লেখক কাকে কথা বলেছেন? এর কোন উত্তর তিনি কিভাবে পেয়েছেন? লেখক শিবতোষ মুখোপাধ্যায় আলোচ্য মন্তব্যটি পৃথিবীর উদ্দেশ্যে করেছেন। অন্ধকার পৃথিবীর কাছে জানতে চেয়েছিলেন যে তার এত চলার কি প্রয়োজন, সে কেনই বা এত তাড়াহুড়ো করে ছুটে চলেছে। তার সেই প্রশ্নের উত্তরে পৃথিবী জানিয়েছিল যে থেমে যাওয়া মানে হলো জীবনের শেষ, কারণ গতি হলো বেঁচে থাকার প্রতীক। তো এই হলো তোমাদের সম্পূর্ণ হাতে কলমের প্রশ্নের উত্তরগুলো। তোমরা অবশ্যই এইগুলো ভিডিওগুলো দেখতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তুমি যদি একটু উপকৃত হও, এবং তুমি যদি চাও যে তোমার বন্ধুও একটু এই উপকার পাক, তাহলে অবশ্যই তাদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। আসছি নতুন ভিডিও নিয়ে।